সবক শেখানো তো শুরু হয়ে গেল সবে। আমি আজকে ডিবেটে আসবো, তবে তার আগে বিগত সময় মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ যেভাবে কোথাও ভারত সম্পর্কে, ভারতের ভূখণ্ড সম্পর্কে অনৈতিক এবং এখতিয়ার বহির্ভূত মন্তব্য করেছে এবং উস্কানিমূলক মন্তব্য করেছে, তার কিছু ঝলক ফিরে দেখা আজ একবার। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. আমাদের কাছে এটার পেছনে যেতে হবে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না, যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। সেভেন সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ, সেই দিন বেশি সময় নাই। আমরা ওদের পণ্য বর্জন করব। আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব, এটা তো আমাদের ন্যায্য পাওনা। যে জায়গা থেকে শুরু করেছিলাম আজকে একের পর এক ধরনের মন্তব্য, এই মন্তব্যগুলো শুধুমাত্র যে ভারত পাকিস্তান এই অশান্ত আবহের মধ্যে করা হচ্ছে তা নয়। আমরা দেখলাম যে 5ই আগস্ট 2024 শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই প্রত্যেক মুহূর্তে ভারতের প্রতি বিদ্বেষ, ভারত বিরোধী মন্তব্য, ভারত সরকারের বিরুদ্ধে মন্তব্য এবং কিছু কিছু সময় বেশ কদর্য মন্তব্য, সোশ্যাল মিডিয়াকে আশ্রয় করে ভয়ঙ্কর ন্যারেটিভ তৈরি করার একটা মরিয়া চেষ্টা এবং তারপর একের পর এক এ ধরনের বিদ্বেষের মন্তব্য এবং যা কোথাও আকাশ ছোঁয়া পর্যায়ে পৌঁছে গেল এই ভারত পাক অশান্তির আবহের মধ্যে। এবং এর আগেও আমরা দেখেছি যা কিছু পরমাণু অস্ত্র নিয়ে এত কিছু কথা চলছে এখন বর্তমানে, যে আদৌ সেই জায়গায় রয়েছে কিনা পাকিস্তান, আদৌ তার সেই ইউনিটগুলো সেগুলো সহি সালামাত মানে সুস্থ অবস্থায় আদৌ আছে কিনা, আদৌ পরবর্তী 10 বছর পাকিস্তান আর কোনো দেশকে পারমাণবিক হামলার কোনো হুমকি দিতে পারবে কিনা, এই নিয়ে যখন প্রশ্ন করছে গোটা বিশ্ব, সেই সময় ঠিক কয়েকদিন আগে, হাতে গোনা কয়েক সপ্তাহ আগেও বাংলাদেশের উপদেষ্টা বলছেন যে আমাদের বড় ভাই হচ্ছে পাকিস্তান, দরকার পড়লে সেখান থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে এসে হলেও আমরা সেভেন সিস্টার ফিরিয়ে আনবো বা কলকাতা 4 দিনে জয় করবো বা আরো কিছু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে এই ধরনের গতকাল রাত্রিবেলা আসা এই নিষেধাজ্ঞা, এই রেস্ট্রিকশনের পর একটা বিষয় কি স্পষ্ট হচ্ছে যে এই ভারত আর কোনো রকমভাবে সহ্য করা স্নেহ, যেটা দীর্ঘদিন ধরে ছিল, ভারত বাংলাদেশের প্রতি স্নেহশীল ছিল, বাংলাদেশের প্রতি তার মায়া মমতা ছিল, কারণ বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারত, সেই জায়গা বাংলাদেশ নিজের দোষে নষ্ট করেছে। অথবা একটা বিষয় স্পষ্ট, নিষেধাজ্ঞা যখন শুরু হয়েছে, রেস্ট্রিকশন যখন শুরু হয়েছে, তখন এটাই কি শুরুয়াত? ভবিষ্যতে কি আরো অনেক কিছু দেখতে বা শিখতে বা ভুগতে চলেছে বাংলাদেশ যদি এখনো না শোধরায়? এই নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমি আলাপ করিনি, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, রয়েছেন প্রাক্তন নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ, যিনি 71-এর যুদ্ধে সরাসরি লড়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন। বিমল কুমার চন্দ প্রাক্তন নৌসেনা কর্তা উপস্থিত রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, যিনি দিনের পর দিন বাংলাদেশ নিয়ে স্টোরি করেছেন, সাংবাদিকতা করেছেন, লিখেছেন, এবং আমার সঙ্গে রয়েছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি। নীলাভ, আপনাকেও স্বাগত। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। যে জায়গা থেকে আমি শুরু করেছি, আমি প্রথমে আসি রক্তিমবাবু আপনার কাছেই, কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু থেকে শুরু করে একাধিক বাংলাদেশের প্রত্যেকটা মুভমেন্ট নিয়ে আপনি গভীরে গিয়ে সাংবাদিকতা করে আসছেন বিগত কয়েক বছর ধরে এবং তারও আগে থেকে। কারণ যে রুট আপনি নিজেই একসময় বলেছেন যে ওটা আমার ছেড়ে আসার জায়গা, আমার আগের ছেড়ে আসার দেশ। বর্তমানে বাংলাদেশ যে জায়গায় প্রত্যেক মুহূর্তে তার ঘৃণা, তার বিদ্বেষ এবং বিশেষত খুব স্পেসিফিক্যালি বলতে গেলে
এই যে সেভেন সিস্টার যার কথা বলা হচ্ছে, সেই সেভেন সিস্টার নিয়ে প্রত্যেক মুহূর্তে ইউনূসের উস্কানিমূলক মন্তব্য, সেভেন সিস্টারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য, যা আমাদের দেশের জন্য, দেশের ইন্টিগ্রিটির জন্য যথেষ্ট মানে বিরক্তির একটা জায়গা, এবং অনধিকার চর্চা দিনের পর দিন করে যাওয়ার পর আজকে কিন্তু সেভেন সিস্টারের রাস্তা, উত্তর পূর্ব ভারতের রাস্তা পুরো বন্ধ হয়ে গেল বাংলাদেশের জন্য, ব্যবসার ক্ষেত্রে বন্ধ হয়ে গেল। কত বড় ধাক্কাটা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, আমি এটাকে জানতে চাইবো। না দেখুন, এটা খুব বিশাল বড় ধাক্কা, কারণ বাংলাদেশ ভারতের দিকে তাকিয়ে থাকে। একসময় কলকাতার মানুষের দিকে তাকিয়ে তারা থাকতো, বলতো যে কলকাতার মানুষ নাকি ইলিশ খেতে চায়, সেই ইলিশ তারা বন্ধ করে দিয়েছিল। তারপর কিন্তু আমাদের এখানে ইলিশ নিয়ে আর সেরকমভাবে কোনো ইয়ে নেই। আমি যে কথাটা বলতে চাইছি, দেখুন আজকে এই ধাক্কাটা কিন্তু পড়বে বাংলাদেশের সাধারণ মানুষের উপর, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ পুরোপুরি এই ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল। সেই পণ্যের দাম অনেক বেড়ে যাবে, যার ফলে সেখানকার মানুষ আরও গরিব থেকে আরও গরিব হবে। কিন্তু কাদের জন্য, কার পাপে তারা আজকে এই দুঃখ কষ্টের মধ্যে পড়লেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা গত 5ই আগস্টের পর থেকে এই আজকের দিন পর্যন্ত যে সোশ্যাল মিডিয়ায় লেখা দেখছি বা যা কিছু দেখছি, সেটা বাংলাদেশের কি 100% মানুষের বক্তব্য? একদমই নয়। সেই বক্তব্যটা হচ্ছে বাংলাদেশকে যারা এখন দখল করেছেন, সেই জেহাদি গোষ্ঠী বা সেই ধরনের যারা গোষ্ঠী, যারা ভারত বিদ্বেষী গোষ্ঠী, তাদের বক্তব্য। তাদের পাপের কারণে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ ভুক্তভোগী হলেন। এটা খুব দুঃখজনক, কারণ তারা, এটা দুঃখজনক নয় যে যাদের পাপের কথা আপনি বলছেন তারা তো নিজেরাই হচ্ছে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে বসে রয়েছে।